নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ তোমাদের শোনাবো অনীশ দেবের নখের আঁচড়ের শেষ পর্ব। অন্ধকার ভেদ করে রূপকের লেপে মোড়া দেহটা অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। অনন্তর চেহারাও খানিকটা বোঝা যাচ্ছে। জানলার কাঁচের সার্সির ওপিঠে শীতের রাত ঘুটঘুটে অন্ধকার। গাছপালা, আকাশ কিছুই প্রায় চেনা যাচ্ছে না। খুব ভালো করে নজর করলে কয়েকটা তারার ফুটকি শুধু চোখে পড়ে। মাঝে মাঝে ভেসে আসছে রাত পাখির ডাক আর শেয়ালের আর্তকান্না। অপেক্ষায় কতক্ষণ কেটে গেছে জানি না। হঠাৎই একটা অদ্ভুত তন্দ্রার আমেজ আমার কাঁধে চেপে বসল। চোখের পাতা হঠাৎই হয়ে উঠল লোহার মতো ভারী, আর মনটা যেন পলকে কুয়াশা মোড়া ঝাপসা হয়ে গেল। কিন্তু তখনও স্পষ্ট অনুভব করতে পারছি একটা গাঢ় থমথমে বাতাস যেন ঘরের ভিতরে জাঁকিয়ে বসছে। ঠিক ফুটবলে পাম্প করা বাতাসের মতো ঘরের বাতাসের চাপ বাড়ছে, ক্রমেই বাড়ছে। চোখ বুজে আসতে চাইছে, আর নাম না জানা এক বুনো গন্ধ নাকে ঢুকে পড়ে সমস্ত চেতনাকে যেন অবশ করে দিচ্ছে। আমি এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। হকি স্টিকটাকে শব্দ করে মেঝেতে ঠুকলাম একবার, কিন্তু কোনো অলৌকিক বাতাস যেন আমার শরীরের সমস্ত শক্তি ক্রমশ শুষে নিচ্ছে। আর কতক্ষণ আমি দুপায়ে খাড়া থাকতে পারবো জানি না। প্রাণপণ চেষ্টায় হকি স্টিকটা মেঝেতে আবার ঠুকলাম। এপাশ ওপাশ ঝটকা মেরে মাথা ঝাঁকিয়ে ডেকে উঠলাম, অনন্ত, অনন্ত। তারপর পকেট থেকে টর্চ বের করে খাট লক্ষ্য করে বোতাম টিপলাম। কোনো উত্তর নেই। অনন্ত আর রূপক দুজনেই ঘুমে অসাড়। টর্চ নিভিয়ে দিলাম। বন্ধ কাছের জানলার বাইরে রাতের চেয়েও গাঢ় অন্ধকার কোনো ছায়া যেন নেমে এসেছে, ঘিরে ধরেছে নিমাই সরকারের ছোট্ট বাড়িটাকে। আমার ইচ্ছা শক্তির সঙ্গে অন্য কারোর ইচ্ছা শক্তির প্রচণ্ড লড়াই চলছিল। আড়ালে থেকে কেউ যেন শুষে নিতে চাইছে আমার মনের জোর, মনের সমস্ত প্রতিরোধ। আমি আবার চিৎকার করে অনন্তর নাম ধরে ডেকে উঠলাম। কোনো সাড়া নেই। তবে রূপক ঘুমের ঘোরেই জড়ানো গলায় কি যেন বলে উঠল। এবারে স্পষ্ট বুঝলাম, আড়ালে অদৃশ্য থেকে কেউ আমাদের সম্মোহিত করতে চাইছে। কে সে? কোনো সম্মোহন বিশারদ? প্রাণপণ জেদ আর প্রতিজ্ঞায় নিজেকে সচেতন রাখলাম। কিছুক্ষণের মধ্যেই আমার তন্দ্রার ভাবটা কেটে গেল। বুঝলাম লড়াইয়ে জিতে গেছি। কিন্তু তখনও মাথাটা সামান্য ঝিমঝিম করছিল। বিনোদ বলেছিল রাত বিরতে কোনো দরকার পড়লেই ডাকতে। অতএব বেশ চিৎকার করেই বিনোদ এবং নিমাইবাবুর নাম ধরে কয়েকবার ডাকলাম। ফল যা আশা করেছিলাম তাই হলো। কোনো সাড়া নেই। ঠিক কী যে ঘটতে চলেছে সেটা স্পষ্ট বুঝে উঠতে না পারায় কিছুটা দিশেহারা হয়ে পড়েছিলাম। আবার টর্চ জেলে অন্ধকার ঘরের নানান কোণে সতর্কভাবে নজর করে দেখলাম। ভাবলাম ঘরের আলোটা জ্বেলে দিই, কিন্তু কাজে তা করে ওঠার আগেই দেখি এক ঝটকায় লেপ সরিয়ে রূপক বিছানায় উঠে বসেছে। সঙ্গে সঙ্গে টর্চ নিভিয়ে দিলাম। হকি স্টিকটা শক্ত মুঠোয় চেপে ধরে ওকে লক্ষ্য করতে লাগলাম। রূপক খুব স্বাভাবিক
ও অভ্যস্তভাবে বিছানা থেকে নেমে এলো। জামা সোয়েটার সব ঝটপট গায়ে চড়িয়ে নিল। তারপর ঘরের দরজার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি উত্তেজিত হয়ে ডাকলাম, রূপক, রূপক। ও ভ্রুক্ষেপও করল না। মনে হলো না আমার ডাক শুনতে পেয়েছে। দরজার দিকে তড়িঘড়ি এগোতে গিয়ে রূপক চেয়ারে টেবিলে ধাক্কা খেল, অনেকটা অন্ধ মানুষের মতো। কিন্তু যন্ত্রণা বা বিরক্তির কোনো শব্দ বেরিয়ে এলো না ওর মুখ থেকে। পরক্ষণেই আমাকে পাশ কাটিয়ে ও দরজার কাছে পৌঁছে গেল। তারপর ছিটকিনি খুলে দরজা হাট করে সোজা ঘরের বাইরে। আমি অনন্তকে বৃথাই আরও বার দুয়েক ডাকলাম। তারপর টর্চ আর হকি স্টিক বাগিয়ে রূপককে অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে বারান্দায় এসে রূপক জুতো পরে নিল। তারপর সদর দরজা খুলে বেরিয়ে গেল বাড়ির বাইরে। ওকে অনুসরণ করতে আমার বেশ কষ্ট হচ্ছিল, যেন ভারী বাতাস ঠেলে লড়াই করে এগোতে হচ্ছে। কিন্তু চটি জোড়া পায়ে গলিয়ে চটপট বাইরে আসতেই দমচাপা আবহাওয়াটা যেন একটু হালকা হলো। এপাশ ওপাশ তাকাতেই রূপককে দেখতে পেলাম। ডান দিকে বাঁক নিয়ে ও বাড়ির পিছন দিকে যাচ্ছে। আধখানা চাঁদের আবছায়া আলোয় ওকে দেখতে তেমন অসুবিধে হচ্ছিল না, কিন্তু যখন ও ফাঁকা জমিতে এসে পড়ল তখন যেন মনে হলো একটা কুৎসিত আলো কুয়াশা ওকে ঘিরে ধরেছে। ফলে রূপক অনেকটা অস্পষ্ট হয়ে পড়েছে আমার চোখে। রূপককে অনুসরণ করে কতক্ষণ পথ চলেছি মনে নেই। অন্ধকার মাঠ, গাছপালা, ডোবা, পুকুর সব পেরিয়ে অবশেষে যেখানে এসে ও থামল, সে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। এপাশে একটা উঁচু পাঁচিল, আর তার গা ঘেঁষে বিশাল বিশাল একজোড়া বটগাছ। তাদের ডালপালা, পাতা, ঝুড়ি সব মিলে চাঁদের আলোকে রুখে দিয়েছে। আমি কিছুটা দূরত্ব রেখে রূপককে অনুসরণ করছিলাম। অন্ধকার জায়গাটায় ঢুকে পড়তেই আমি রূপককে আর দেখতে পেলাম না। নিঝুম রাতের কনকনে শীতে আমার হাত পা কাঁপছিল। মনে হচ্ছিল হকি স্টিকটা এই বুঝি মুঠো থেকে আলগা হয়ে পড়ে যাবে। নিতান্তই মনের জোরে সামনে এগিয়ে চললাম। এদিকটায় কোনো বসতি নেই। সামনে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা যে পুরনো আমলের বাড়িটা দেখতে পাচ্ছি, সেটা বোধহয় পরিত্যক্ত। হয়তো কোনো কালের রাজবাড়ি কি জমিদার বাড়ি হবে। আর একটু এগোতেই অন্ধকার এবং পাঁচিল বাড়িটাকে সম্পূর্ণ আড়াল করে দিল। তারপরেই একটা উৎকট দুর্গন্ধ আমার নাকে এলো। গাঢ় অন্ধকারের ভিতরে পুরোপুরি ঢুকে পড়তেই একটা খসখস শব্দ আমার কানে এলো। তারপরেই ঝটপটানির শব্দ এবং কয়েকটা চাপা কর্কশ চিৎকার। আমি টর্চ জ্বেলে ওঠার আগেই হুটোপুটি আরও বেড়ে গেল। বেড়ে উঠল চিৎকার। টর্চ জ্বালতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। প্রকাণ্ড মাপের 4-5টা শকুন জোড়া বটগাছের গুড়ির কাছে রূপককে ঘিরে ঝটপটিয়ে বেড়াচ্ছে। আধারকানা হয়ে শকুনগুলো ছেলেটাকে আঁচড়াচ্ছে, ঠোকরাচ্ছে, বিশাল ডানা ঝাপটে কর্কশ চিৎকার করছে। কিন্তু ছেলেটার সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, যেন শকুনগুলোর কোনো অস্তিত্বই ও টের পায়নি। ও এক মনে বটগাছের গুড়ির কাছে এখানে ওখানে বিক্ষিপ্তভাবে মাটি খুঁড়তে চেষ্টা করছে। মনে হচ্ছে লুকানো কোনো কিছু যেন মরিয়া হয়ে খুঁজছে।
টর্চের আলো একটু বাঁদিকে ঘোরাতেই দুর্গন্ধের উৎসটাও খুঁজে পেলাম। মৃত পশুর একটা ভাগাড়, শেয়াল শকুনে খুবলে খাওয়া গলিত সব দেহের নরক। কয়েকটা কালো শকুন সেখানে বসে আছে, উসখুস করছে। আমি হাতের টর্চটা জ্বলন্ত অবস্থাতেই মাটিতে রাখলাম। তারপর হকি স্টিক নিয়ে এগিয়ে গেলাম আচ্ছন্ন রূপককে শকুনের হিংস্র নখের আঁচড়ের হাত থেকে বাঁচাতে। ও তখনও বটগাছের গোড়ায় মাটি খোঁড়ার চেষ্টা করছে। আমি বার কয়েক এলোপাতাড়ি স্টিক চালাতেই শকুনগুলো তীব্র চিৎকার করে সরে গেল তফাতে। আমার গায়ের শালটা খুলে পড়ে গেল। আমি তখনও ক্ষিপ্তের মতো হকি স্টিক চালাচ্ছি। কনকনে শীতের অনুভূতি মুহূর্তেই যেন উবে গেছে। রূপকের নাম ধরে কয়েকবার ডাকলাম, ও শুনতেই পেল না। তখন ঝুঁকে পড়ে ওর হাত ধরে একটা হ্যাঁচকা টান মারলাম, কিন্তু ও ঝটকা দিয়ে আমার হাত ছাড়িয়ে নিল। আবার মাটি খুঁড়তে লাগলো। শকুনগুলো আবার ধেয়ে এসেছে আমাদের কাছে, ঠোঁট নখে আক্রমণ করতে চেষ্টা করছে। ওদের শরীরের বিশ্রী গন্ধে যেন বমি পেয়ে যাবে এক্ষুনি। আমি স্টিক ঘুরিয়ে আবার ওদের হটিয়ে দিলাম। তারপর রূপকের হাত ধরে প্রাণপণে টান মারলাম। ও বাধা দিতে চেষ্টা করলো। টের পেলাম রোগা ছেলেটার শরীরে কি অস্বাভাবিক ক্ষমতা, যেন অলৌকিক কোনো শক্তি ভর করেছে। তবে আমি হাল ছাড়লাম না। ওর সঙ্গে ধস্তাধস্তি চালিয়ে গেলাম পুরো দমে। ওকে ঘিরে থাকা একটা রহস্যময় কুয়াশা আমার এই আক্রমণে অস্থিরভাবে পাক খেতে লাগলো। একটা বুনো গন্ধ নাকে আসছিল। আমার চেতনা অবশ করে দিতে চাইছিল যেন। আমি লড়াই করে চললাম, শরীর ও মনের লড়াই। হঠাৎই কুয়াশাটা কেটে গেল। মনের চাপটাও হালকা হয়ে গেল একই সঙ্গে। দড়ি টানাটানির খেলায় আচমকা কেউ যেন অন্য প্রান্তের মুঠো আলগা করে দিয়েছে। রূপকের প্রতিরোধ শিথিল হয়ে এলো। ওকে টেনে দাঁড় করিয়ে ছুটতে শুরু করলাম। হকি স্টিক ফেলে রেখে জ্বলন্ত টর্চটা তুলে নিলাম। টর্চের আলোর তেজ কিছুটা কমে এলেও একেবারে অকেজো হয়ে যায়নি। কোথা থেকে দু চার টুকরো ছেঁড়া মেঘ এসে চাঁদকে আড়াল করে দিয়েছে। ফলে ফেরার পথে টর্চের আলো কাজে লাগলো। ঘোলাটে অন্ধকারে দ্রুত পা ফেলে আমরা ফিরে চললাম। রূপকের মুখে কোনো কথা নেই। যন্ত্রের মতো আমার পাশে পাশে পা চালিয়ে চলেছে। শকুনগুলোর ডানা ঝাপটানির শব্দ এখন কানে আসছে না বটে, তবে তাদের কর্কশ ডাকের বিক্ষিপ্ত অংশ এখনও শোনা যাচ্ছে। নিমাইবাবুর বাড়িতে যখন পৌঁছলাম তখন শরীর ভীষণ ক্লান্ত। একই সঙ্গে ঠান্ডা লেগে গলা ভারী হয়ে উঠেছে। রূপকের ঘোর তখনও বোধহয় পুরোপুরি কাটেনি, কারণ ও জুতো খুলে প্রথমেই গেল কলতলার দিকে। মাটি মাখা হাত পা ধুয়ে নিল। তারপর হাত পা মুছে শটান ওর ঘরে গিয়ে ঢুকল। জামা কাপড় ছেড়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল বিছানায়। আমি ঘরের আলো জ্বেলে ওর কিশোর মুখটির দিকে দেখলাম। সরল নিষ্পাপ ঘুমন্ত মুখে বিশ্রী নখের আঁচড়। কয়েক জায়গায় রক্তও ফুটে বেরোচ্ছে। জানি ওর হাতেও এইরকম চিহ্ন খুঁজে পাওয়া যাবে। ফিরে এসে বাড়িটাকে আগের মতোই নিঝুম অবস্থায় পেয়েছি। কারো ঘুম ভাঙেনি, এমনকি অনন্তও রূপকের খাটে একপাশে ঘুমোচ্ছে। দরজা বন্ধ করে ওকে নিচু গলায় ডাকলাম, কিন্তু ওর ঘুম ভাঙল না। তখন আলতো করে
বার কয়েক ধাক্কা দিলাম। এবারে অনন্ত ধর্মড়িয়ে চোখ কজলে উঠে বসল। আমার দিকে তাকিয়েই ও বলে উঠল, এ কি মোহনদা, আপনার শাল কোথায়? আর পোশাকেরই বা এই হাল কেন? শালটা আর ফেরত আনা হয়নি। তাছাড়া পাখিগুলোর আঁচড়ে পাঞ্জাবি ছিঁড়ে গেছে, সারা পোশাকে ময়লা মাটির দাগ, হাতের দু এক জায়গায় ছড়ে গিয়ে জ্বালা করছে, তবে রক্ত বেরোয়নি। অনন্তকে বললাম রূপকের মুখটা দেখতে। দেখেও অবাক হয়ে বলল, সে কি, আজ রাতেও ঠেকানো গেল না? আমি বললাম, না, তবে রহস্যটা কিছুটা ভেদ করেছি, বাকিটা সমাধান করব কাল সকালে। এখন ভীষণ টায়ার্ড লাগছে, তুমি একটু সরে শোও দেখি, এই খাটেই তিনজনে ভাগাভাগি করে ঘুমিয়ে পড়ি। জামা কাপড় ছেড়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। খুব শীত করছিল। খাটের পায়ের কাছে বাড়তি কম্বল ছিল, সেটা টেনে নিয়ে গায়ে মুড়ি দিলাম। যতদূর মনে পড়ে প্রায় সঙ্গে সঙ্গেই আমি ঘুমিয়ে পড়েছি। গভীর সম্মোহনে রূপককে ঘুম পাড়িয়ে ঘরের দরজা খুলে দিলাম। বাইরে অনন্ত অপেক্ষা করছিল। ওকে বললাম, বাড়ির সবাইকে আসতে বলো, রহস্যের বাকি সমাধানটুকু সকলের সামনেই হোক। অনন্ত চটপট চলে গেল সবাইকে ডেকে আনতে। আমি জানি কি ভীষণ উৎকণ্ঠা নিয়ে নিমাইবাবু, কমলা দেবী আর বিনোদ অপেক্ষা করছে। খুব ভোরে নিমাইবাবু আমাদের ঘরের দরজায় ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়েছেন। তারপর রূপকের অবস্থা দেখে হতাশায় দীর্ঘশ্বাস ফেলে বলেছেন, ছেলেটাকে তাহলে আর বাঁচাতে পারলাম না মোহনবাবু। আমি তাকে ভরসা দিয়ে বলেছি, আমি কিন্তু এখনো আশা ছাড়িনি। রূপক ঘুম থেকে উঠুক, কিছু খেয়ে দিয়ে নিক, তারপর ওকে আমি কিছুক্ষণের জন্য হিপনোটাইজ করব। আমার ধারণা সম্মোহিত অবস্থায় প্রশ্ন করলেই রূপকের কাছ থেকে সব রহস্যের উত্তর আমরা পেয়ে যাব। আপনাকে শুধু এটুকু জানিয়ে রাখি, ওর গায়ে মুখে যে আঁচড়ের দাগ গত 15 দিন ধরে দেখেছেন, সেগুলো শকুনের নখের আঁচড়। শকুনের নখ? হ্যাঁ, গত রাতের সব ঘটনা তখন তাকে খুলে বলেছি। তারপর প্রাতরাশের পালা শেষ করে আমি রূপককে নিয়ে তৈরি হয়েছি। অনন্তকে বলেছি ঘরের বাইরে অপেক্ষা করতে। গভীর সম্মোহনের সময়ে তৃতীয় কেউ সামনে থাকলে আমার অসুবিধে হয়। রূপককে গভীর সম্মোহনে ডুবিয়ে দিতে বিশেষ বেগ পেতে হলো না। এমনিতেই ওর ঘুমের ঘোরে কথা বলার অভ্যাস, তাছাড়া কিছুটা ভুলোমনও বটে। এই ধরনের মানুষদের সচেতন জগৎ থেকে অবচেতন জগতে ঠেলে দেওয়া বেশ সহজ। এরাই সম্মোহনের আদর্শ পাত্র। একটু পরেই সবাইকে সঙ্গে করে অনন্ত এসে ঘরে ঢুকল। রূপক চোখ বুজে টান টান হয়ে বিছানায় শুয়ে। নিমাইবাবু, তার স্ত্রী ও বিনোদ রূপকের মাথার দিকে গিয়ে দাঁড়ালো। অনন্ত রইল আমার পাশে। আমি নিমাইবাবুকে লক্ষ্য করে বললাম, সম্মোহনের ঘরে রূপক এখন ঘুমিয়ে, কিন্তু আমি ওকে যেসব প্রশ্ন করব ও ঘুমন্ত অবস্থাতেই তার ঠিক ঠিক উত্তর দিয়ে যাবে। আপনার যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করবেন, কারণ আমি ছাড়া আর কারোর কথাই রূপক এখন শুনতে পাবে না। সকলে নীরবে ঘাড় নেড়ে সম্মতি জানালো। তখন রূপকের শরীরে ঝুঁকে পড়ে আমি আরও বার কয়েক সম্মোহনের ভঙ্গিতে ওর দেহের উপরে হাত চালালাম। তারপর শুরু হলো প্রশ্ন উত্তরের পালা। রূপক, আমার কথা শুনতে পাচ্ছ? ক্লান্ত স্বরে
ঘুমন্ত রূপক উত্তর দিল, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি যা জিজ্ঞেস করব তুমি তার ঠিক ঠিক জবাব দেবে? আমি ছাড়া আর কারোর আদেশ তুমি এখন মানবে না। না, মানব না। তাহলে বলো, পুরো জমিদার বাড়ির পাশের জোড়া বটতলায় তুমি রোজ কি করতে যাও? সকালে বিনোদের কাছেই জেনেছি পাঁচিল ঘেরা পুরনো বাড়িটা এককালে জমিদার বাড়ি ছিল। রূপক বলল, মেসমারের পুঁথি খুঁজতে। মেসমারের পুঁথি? আমি অবাক হয়ে গেলাম। মেসমারের সম্পর্কে এই বালক কতটুকু জানে? ঘরের আর সবাই আমার স্তম্ভিত মুখের দিকে তাকিয়েছিল। আমি স্পষ্ট স্বরে ঘুমন্ত রূপককে প্রশ্ন করলাম, তুমি ঠিক বলছো? মেসমারের পুঁথি? তুমি জানো মেসমার কে? সঙ্গে সঙ্গেই উত্তর পাওয়া গেল, হ্যাঁ জানি। অস্ট্রেলিয়ান ডাক্তার ফ্রান্স আন্তন মেসমার। 1734 সালে জার্মানিতে জন্ম, মারা গেছেন 1815 সালে জার্মানিতেই। রোগীদের দেহের উপরে চুম্বক চালিয়ে রোগ সারাতেন। পরে চুম্বক ছেড়ে শুধু হাত চালিয়েই রোগ সারাতে শুরু করেন। তিনি এটাকে বলতেন অ্যানিম্যাল ম্যাগনেটিজম, কিন্তু কয়েকজন রোগীর রোগ সারাতে গোলমাল হওয়ায় পুলিশের নজরে পড়েন। তখন দেশ ছাড়া হয়ে চলে যান প্যারিসে। পরে একই কারণে তাকে প্যারিস ছাড়তে হয়। সকলে মেসমারকে প্রতারক, ভণ্ড বলে অভিযুক্ত করে। তার রোগ সারানোর পদ্ধতি নাকি পুরোপুরি ফাঁকিবাজি ছিল। কিন্তু মেসমার যে ভণ্ড ছিলেন না তার দুটো উজ্জ্বল প্রমাণ রয়েছে। প্রথমত, স্কটল্যান্ডের সার্জন জেমস ব্রেড 19 শতকের মাঝামাঝি মেসমারের পদ্ধতিকে উন্নত করে তার নাম দেন হিপনোটিজম। গ্রিক শব্দ হিপনোসিস থেকে হিপনোটিজম শব্দটা তিনি তৈরি করেছিলেন। হিপনোসিসের অর্থ হলো ঘুম, যেমন আমি এখন ঘুমিয়ে রয়েছি। হ্যাঁ, যা বলছিলাম, ফ্রান্স মেসমারের নাম থেকেই মেসমেরিজম শব্দটা এসেছে, যার অর্থ হিপনোটিজম। পড়া মুখস্থ বলার মতো কথা শেষ করে রূপক থামল। শেষের দিকে ওর কণ্ঠস্বর কিছুটা ক্ষীণ হয়ে এসেছিল। ও থামতেই নিমাইবাবু আমাকে জিজ্ঞেস করলেন, মোহনবাবু, ও যা যা বলল সব সত্যি? আমি মাথা নেড়ে জানালাম, সব সত্যি। তখন আত্মগতভাবে নিমাই সরকার বললেন, কৃষ্ণনগরের সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক বলেছিলেন সমনাম্বুলিজম, হিপনোটিজম, মেসমেরিজম। তারপর আমার চোখে চোখ রেখে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মোহনবাবু, সমনাম্বুলিজম মানে কি? এটাও কি হিপনোটিজম? আমি একটু কেশে বললাম, না, ওর মানে হলো ঘুমিয়ে চলা। যেমন রোজ রাতে রূপক ঘরের মধ্যে চলাফেরা করে জোড়া বটতলায় গিয়ে মাটি খোঁড়ে, সেই রকম। আপনার কাছে সব শুনে আমার মনে হয়েছিল রূপক ঘরের মধ্যে আক্রান্ত হতে পারে না। তাহলে কি রাতেও বাইরে বেরোয়? বাইরে কোনো পশু বা পাখির নখের আঁচড়ে আহত হয়? দেখলাম আমার সন্দেহই সত্যি হলো। সম্মোহনের ঘোরে রূপক রোজ রাতে বেরিয়ে পড়তো বাইরে, ঠিক ঘুমিয়ে চলা মানুষের মতো। কমলা দেবী হঠাৎ মুখে আঁচল গুঁজে ফুঁপিয়ে উঠলেন। বিনোদ
মাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। আমি রূপককে আবার প্রশ্ন করলাম, মেজমারের পুঁথিতে কি আছে? রূপক বলল, তাতে হিপনোটিজমের অনেক বিচিত্র পদ্ধতির কথা লেখা আছে। মেজমারের নিজের হাতে লেখা, জার্মান ভাষায়। মেজমারের সময়ে টাইপরাইটার আবিষ্কার হয়নি, তাই হাতে লেখা। পুঁথিটা খুব দামি, এটার কথা পৃথিবীর মানুষ এখনও জানে না। পুঁথিটা জোড়াবটতলার কোথায় আছে তুমি জানো? না, জানি না বলেই তো রোজ রাতে খুঁজতে যাই। তবে ওখানে কোথাও আছে নিশ্চয়ই। রূপকের দৃঢ় বিশ্বাসের কারণ বুঝতে পারলাম না। কেউ কি ওর মনে এই বিশ্বাস বদ্ধমূল করে দিয়েছে? পুঁথিটা কার? পরের প্রশ্ন করলাম ওকে লক্ষ্য করে। আগ্রহে কৌতূহলে অনন্ত আমার কাছে এগিয়ে এলো। রূপক বলল, ওটা উলফগ্যাং মুলারের কাছে ছিল। উনি কোত্থেকে পেয়েছিলেন জানি না, পরে তার কাছ থেকে কিনেছিলেন হরিশ চক্রবর্তী। উলফগ্যাং মুলার কে? সম্মোহন বিশারদ, জার্মানি থেকে পালিয়ে ভারতে চলে এসেছিলেন। মুলার মেজমারের পুঁথির পাঠোদ্ধার করতে পারেননি, তাই হরিশ চক্রবর্তীকে 30,000 টাকায় বিক্রি করে দেন। আর হরিশ চক্রবর্তী? তিনিও সম্মোহন শাস্ত্রে পণ্ডিত। মেজমারের পুঁথিটা কেনার পর তার পাঠোদ্ধার করার আগেই সেটা তার বাড়ি থেকে চুরি হয়ে যায়। কে চুরি করেছিল? বুড়ো পতিত পাবন। সে হরিশ চক্রবর্তীর বাড়িতে কাজ করত। তাকে অন্য কেউ বোধহয় অনেক টাকার লোভ দেখিয়েছিল, তাই সে কিছু না বুঝেই পুঁথিটা চুরি করে। হরিশ চক্রবর্তী পতিত পাবনকে সন্দেহ করে জেরা করেন, তারপর তাকে সম্মোহন করে অনেক প্রশ্ন করেন। তাতেই জানা যায় পতিত পাবন পুঁথিটা জোড়াবটতলায় লুকিয়ে রেখেছে। রূপক সামান্য উসখুস করছিল দেখে আমি আরও কয়েকবার গভীর মনোযোগে ওর শরীরের ওপরে হাত চালালাম। ও আবার শান্ত হলো। আমি জিজ্ঞেস করলাম, জোড়াবটতলার কোথায় লুকিয়ে রেখেছে সেটা পতিত পাবন বলেনি? না, তার আগেই সম্মোহিত অবস্থায় সে হার্ট অ্যাটাকে মারা যায়। তার অনেক বয়স হয়েছিল। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাটের কাছ থেকে সরে এলাম। একটা চেয়ার টেনে নিয়ে তাতে গা ছেড়ে বসে পড়লাম। নিমাইবাবু, কমলা দেবী ও বিনোদ চুপচাপ দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো রূপকের কথা শুনছিল। আমাকে চেয়ারে বসে পড়তে দেখে উদ্গ্রীব স্বরে তিনজনেই একসঙ্গে বলে উঠল, কি হলো মোহনবাবু? আমি হেসে বললাম, কিছু না, একটু বিশ্রাম নিচ্ছি। রূপকের উত্তর শুনে একটা স্পষ্ট বোঝা যায় কেউ ওকে এসব কথা সবিস্তারে বলেছে, ওকে পাখি পড়া করে শিখিয়েছে। আর যে শিখিয়েছে সম্ভবত সেই হিপনোটাইজ করে ওকে দিয়ে পুঁথিটা খোঁজাচ্ছে। রহস্যটা এবারে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে। কিন্তু কে ওকে হিপনোটাইজ করে বারবার রাতের অন্ধকারে মেজমার সাহেবের পুঁথি খুঁজতে পাঠাচ্ছে? বিনোদ জোরালো গলায় জানতে চাইল। যেন নামটা জানতে পারলেই সে লোকটাকে এক হাত দেখে নেবে। আমি বললাম, সেটা রূপককেই জিজ্ঞেস করে দেখি। তারপর চেয়ারে বসেই রূপককে উদ্দেশ্য করে উঁচু গলায় প্রশ্ন করলাম, তোমাকে কে পুঁথি খুঁজতে পাঠায়? ও স্পষ্ট গলায় বলল, হরিশ চক্রবর্তী।
আমি ঘরে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করলাম এই নামে কাউকে তাঁরা চেনেন কি না। তাতে নিমাইবাবু, কমলা দেবী, বিনোদ সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলো। কিছুক্ষণ চুপ করে থেকে আমি নিমাইবাবুকে বললাম, নিমাইবাবু, রাতের এই ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমি রূপককে সম্মোহিত অবস্থায় কতগুলো আদেশ দিয়ে যাচ্ছি। তাতে কতটুকু বা কতদিন কাজ হবে বলতে পারছি না। বরং সবচেয়ে ভালো হয় যদি আপনি এ অঞ্চল ছেড়ে চলে যেতে পারেন, কারণ দুটো সম্মোহনের শক্তির লড়াইয়ে রূপকের মনের কোনো ক্ষতি হতে পারে, ওর পড়াশোনাও নষ্ট হয়ে যেতে পারে। কমলা দেবী ডুগরে কেঁদে উঠে স্বামীকে বললেন, তুমি কালই এ পাড়া ছেড়ে চলো। বিনোদ কিছুক্ষণ গম্ভীর থেকে বলল, সেই ভালো বাবা। আমি তখন চেয়ার ছেড়ে খাটের কাছে উঠে এলাম। রূপককে বারবার করে নির্দেশ দিলাম জোড়া বটতলায় আর কখনো যেন সে না যায়। ওকে বোঝালাম হরিশ চক্রবর্তীর সমস্ত কাহিনী মিথ্যে, পুঁথির কথা মিথ্যে, পতিত পাবনের কাহিনী মিথ্যে, সব মিথ্যে। রূপক সম্মোহনের ঘোরেই বলল, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমি আর জোড়া বটতলায় যাব না, কিছুতেই যাব না। অনুভব করলাম হঠাৎই ঘরের মধ্যে বাতাসের চাপ বাড়ছে। রূপকও একটু যেন ছটপট করছে। নাকে আসছে হালকা বুনো গন্ধ। আর কাল রাতের মতোই শুরু হয়ে গেছে দুটো ইচ্ছা শক্তির টানাপোড়েন। আমি সমস্ত মনোযোগ এক করে রূপককে নির্দেশ দিয়ে চললাম। ওর শরীরের ওপর হাত চালাতে লাগলাম বারবার। নিজের কানেই আমার গলার স্বর কেমন হিস হিসে ভয়ঙ্কর শোনাচ্ছে। একটু পরেই রূপক ভীষণ ঝিমিয়ে ক্লান্ত হয়ে পড়ল। ওর কথাগুলো কেমন অস্ফুট শব্দে থেমে থেমে বেরিয়ে আসছে ঠোঁট চিরে। ঘরের বাতাসের চাপ ধীরে ধীরে যেন কমে গেল, বুনো গন্ধটা মিলিয়ে গেল, ইচ্ছা শক্তির টানাপোড়েনও আলগা হলো। পকেট থেকে রুমাল বের করে কপালে বুলিয়ে নিলাম। এই শীতে আমি ঘেমে উঠেছি। মনে মনে খুব আনন্দ হলো। হরিশ চক্রবর্তীর সম্মোহনের জাদুকে হারিয়ে দিতে পেরেছে জাদুকর মোহন কুমার। কিন্তু একটা কথা ভেবে বেশ খটকা লাগলো। হরিশ চক্রবর্তী এখন কোথায় জানি না, তবে দূরে থেকেও সে কিন্তু রূপককে সম্মোহন করতে পেরেছে। এই দূর সম্মোহন বিদ্যা আমার জানা নেই, কখনো এ বিষয়ে শুনিনি কিছু। স্বীকার করতে দ্বিধা নেই, হরিশ চক্রবর্তী সম্মোহন বিদ্যায় অত্যন্ত দক্ষ, কারণ দূরত্বের ব্যবধান পেরিয়ে তার সম্মোহন অবচেতন করে দিতে পারে কোনো সচেতন মানুষকে। এমনকি আমার মনের উপরেও চাপ সৃষ্টি করেছিল দূর থেকে। কিন্তু এখন কোথায় সে, কত দূরে আছে? সে কথাই জিজ্ঞেস করলাম রূপককে। ও ক্লান্ত স্বরে জবাব দিল, জানি না, অনেক দূরে। একটু থেমে আবার বলল, আগে তো এই ঘরেই থাকতেন, রোজ রাতে বেরিয়ে জোড়া বটতলায় যেতেন পুঁথি খুঁজতে। একদিন এক ঝড় বৃষ্টির রাতে বটতলা থেকে হাতে পায়ে কাদামাটি মেখে বাড়ি ফেরার সময়ে তার মাথায় বাজ পড়ে। তারপর থেকে উনি কোথায় গেছেন জানি না, অনেক দূরে, জানি না, সে প্রায় 50 বছর আগের কথা, জানি না, অনেক দূরে। শীতের বাতাস ঘুরপাক খেয়ে গেল ঘরের ভেতরে।
কমলা দেবী ভয়ে চিৎকার করে উঠলেন। বিনোদ হাঁ করে ছোট ভাইকে দেখছিল, আর নিমাইবাবু পাথর। রূপকের শেষ কথাগুলো ফিসফিসে প্রতিধ্বনি হয়ে ঘরের মধ্যে ভাসছিল। জানলার বাইরে দিনের আলো যেন কমজোরি হয়ে গেল সহসা। একটা শকুনের আর্ত চিৎকার শোনা গেল দূর থেকে। আমি অনন্তর দিকে ফিরে বললাম, অনন্ত, কাজ শেষ, এবারে তৈরি হয়ে নাও। রূপকের ঘুম ভাঙিয়ে দিয়েই আমরা কৃষ্ণনগরে রওনা হব। আমি নিমাইবাবুকে বললাম, এ বাড়িতে আর একটা দিনও থাকবেন না। প্রেতের সম্মোহনের সঙ্গে লড়াই করার শক্তি আমার নেই। আজ না হয় কাল আমাকে হারতেই হবে। শেষ পর্যন্ত অলৌকিক সম্মোহন জিতবেই। ওরা ঘর থেকে বেরিয়ে গেলে আমি ধীরে ধীরে রূপকের ঘুম ভাঙালাম। সম্মোহিত অবস্থার সব কথা যেন ও ভুলে যায়, সেরকমই নির্দেশ দিয়েছিলাম। ফলে ঘুম ভেঙে আমাকে দেখেই রূপক বলল, কি মোহনদা, ম্যাজিক হয়ে গেল? কই দেখাও। আর সেই পয়সার ম্যাজিকটা শিখিয়ে দেবে বলেছিলে। আমি ওকে শুয়ে থাকতে বলে ঘরের বাইরে বেরিয়ে এলাম। টাকা নিতে রাজি না হওয়ায় নিমাইবাবু শেষ পর্যন্ত আমাকে পাজামা পাঞ্জাবি ও একটা কাশ্মীরি শাল উপহার দিয়েছিলেন। কৃষ্ণনগরের ট্রেনে তুলে দিতে এসে 2 হাত ধরে বারবার কৃতজ্ঞতা জানিয়েছিলেন। এই ঘটনার পর বহু দিন কেটে গেছে, কিন্তু আজও আমি হরিশ চক্রবর্তীর কথা ভুলিনি মেসমারের পুঁথির কথা। বিশ্বাস হতে চায় না, আবার অবিশ্বাস করি এমন মনের জোরও আমার নেই। আজকের গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।